বন্ধুরা, আরও একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজ এই ভিডিওতে তোমরা 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্মাল এবং ইনফর্মাল ফ্রেজ এবং ইডিয়ম শিখতে পারবে, যার অনেকগুলো স্ল্যাং এবং স্পোকেন ইংলিশে আমরা এই সমস্ত ইডিয়ম এবং ফ্রেজগুলো ব্যবহার করে থাকি। তো নাম্বার 1, আলেকজান্ডারস বিয়ার্ড। বন্ধুরা, এক সময় দাড়ি কামানো একজন যুবকের অবক্ষয়ের প্রতীক ছিল। তো 331 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দ্য গ্রেট তার সৈন্যবাহিনীকে শেভ করার পরামর্শ দিয়েছিল। এতে তার সৈন্যদলের সমস্ত সৈনিকরা উজ্জীবিত হয়েছিল, কারণ দাড়ি কামানো না থাকলে তাদের মুখের এক্সপ্রেশনগুলো ঠিকঠাক বোঝা যেত না। তো সেই থেকে এই ফ্রেজটি চালু হয়, আলেকজান্ডারস বিয়ার্ড। Alexander the Great had a clean shaved. Alexander the Great had no beard. He did a lot of things but could not grow a beard. Alexander's beard is a beardless, smooth chin. তো আমরা যদি বলি যে someone has Alexander's beard, তার অর্থ আমরা বুঝব যে তার গালটা মসৃণ এবং দাড়িবিহীন। তো একটা এক্সাম্পল দেখা যাক। সিধু হ্যাজ আলেকজান্ডারস বিয়ার্ড, অর্থাৎ সিধুর মুখটা অত্যন্ত মসৃণ এবং দাড়িবিহীন। নাম্বার 2, লাইক ওয়াটার অফ আ ডাকস ব্যাক। বন্ধুরা, এর অর্থ হচ্ছে মেকিং নো ইমপ্রেশন অর হ্যাভিং নো এফেক্ট, অর্থাৎ যদি কেউ কোনো প্রতিক্রিয়া না দেয় তবে আমরা এই ইডিয়মটি ব্যবহার করে থাকি। তো একটা এক্সাম্পল দেওয়া যাক। আই গিভ হিম অ্যাডভাইস ফ্রম টাইম টু টাইম, ইট ইজ লাইক ওয়াটার অফ আ ডাকস ব্যাক, ইট হ্যাজ নো এফেক্ট। তো আমি তাকে সময় সময় উপদেশ দিয়ে যাই, কিন্তু তার কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। নাম্বার 3, ব্লাইন্ড অ্যাজ আ ব্যাট। ইট মিনস ভেরি ব্যাড আইসাইট। You are teasing someone for not being able to find or see something that is very obvious. তো ব্লাইন্ড অ্যাজ আ ব্যাট এর অর্থ হচ্ছে বাদুড়ের মতো অন্ধ, অর্থাৎ বাদুড়রা রাতে ছাড়া দেখতে পায় না, দিনের বেলায় তারা অন্ধের মতো যে কোনো একটা জায়গায় ঝুলে থাকে। তো সেখান থেকেই এই ইডিয়মটির উৎপত্তি হয়েছে। কিছু সে খুঁজে পাচ্ছে না, তখন তুমি তাকে এই কথাটা বলে টিজ করতে পারো, অথবা এই কথাটা বলা যায় যে সে একটা বুদ্ধিমানের কাজও করেছে বটে। তো আমরা নেগেটিভ এবং পজিটিভ দুই দিক থেকেই আমরা এই ইডিয়মটি ব্যবহার করে থাকি। তো একটা এক্সাম্পল দেখো। সাথী ইজ অ্যাজ ব্লাইন্ড অ্যাজ আ ব্যাট হোয়েন ইট কামস টু হার হাজব্যান্ডস ডিসগ্রেসফুল বিহেভিয়ার। যখন লোকের সামনে সাথীর স্বামী লজ্জাজনক বা মর্যাদাহানিকর কোনো কাজ করে থাকে, সাথী সেটা দেখেও না দেখার ভান করে। আবার একটা এক্সাম্পল দেখো। লাস্ট নাইট হোয়েন দ্য পাওয়ার ওয়েন্ট অফ উই ওয়ার অল ব্লাইন্ড অ্যাজ ব্যাটস। অর্থাৎ গত রাতে যখন পাওয়ার কাট হয়েছিল বা লোডশেডিং হয়েছিল, তখন আমরা প্রায় অন্ধের মতো হয়েছিলাম। একটা এক্সাম্পল দেখো বন্ধুরা। হি ইজ ব্লাইন্ড অ্যাজ আ ব্যাট উইদাউট হিজ গ্লাসেস, অর্থাৎ চশমা ছাড়া সে প্রায় বাদুড়ের মতো অন্ধ। নাম্বার 4, বন্ধুরা, ব্রিটিশ ইংলিশে একটা ইডিয়ম চালু আছে, রান উইথ দ্য হেয়ার অ্যান্ড হান্ট উইথ দ্য হাউন্ডস। এটা যদিও একটা আর্কেইক ইউজ, তবুও বর্তমানে আবার নতুন করে ব্যবহার দেখা যাচ্ছে। রান উইথ দ্য হেয়ার অ্যান্ড হান্ট উইথ দ্য হাউন্ডস, অর্থাৎ খরগোশের সাথে দৌড়াও ও হাউন্ডের সাথে শিকার করো। তো শান্তিতে থাকার জন্য কোনো দ্বন্দ্ব বা বিবাদ সৃষ্টি হলে উভয় পক্ষের সাথে ভালো শর্তে থাকার চেষ্টা বা নিরপেক্ষ থাকার একটা প্রচেষ্টাকেই আমরা বলে থাকি রান উইথ দ্য হেয়ার অ্যান্ড হান্ট উইথ দ্য হাউন্ডস। হোয়েন দ্য ইন্ডিভিজুয়াল হু ইজ টিমিড and is afraid to take a decision of two people's argument, he wants to be the hunted as well as hunter, and is just not possible.
সাধারণত ভীতু প্রকৃতির লোক এই বিষয়টা করে থাকে। বন্ধুরা, প্রবাদটি নেগেটিভ অর্থেও ব্যবহৃত হয়। যখন আমরা এর শুরুতে ডু নট বসিয়ে দিই, অর্থাৎ তখন ইডিয়মটি দাঁড়ায় ডু নট রান উইথ দ্য হেয়ার অ্যান্ড হান্ট উইথ দ্য হাউন্ডস, অর্থাৎ তুমি কাউকে সাপোর্ট করলে না। একটা এক্সাম্পল দেখো, রামু ইজ ভেরি ক্লেভার পারসন, হি রানস উইথ দ্য হেয়ার অ্যান্ড হান্টস উইথ দ্য হাউন্ডস। নেক্সট, নাম্বার 5, লস্ট ইন দ্য শাফল। আমেরিকাতে এবং অস্ট্রেলিয়াতে এই ইংরেজিটি স্পোকেন ইংলিশে খুব পরিমাণে ব্যবহার হয়ে থাকে। এর অর্থ হচ্ছে এলোমেলো বা বিক্ষিপ্তভাবে আমরা যখন কিছু রাখি, বা কোনো মানুষ যদি এমনভাবে থাকে যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আমরা এই ইডিয়মটা ব্যবহার করে থাকি লস্ট ইন দ্য শাফল। খানিকটা আমরা যখন প্লেয়িং কার্ডস অর্থাৎ তাসকে শাফল করে থাকি, তাসগুলিকে বিক্ষিপ্ত এলোমেলোভাবে সাজিয়ে নেওয়ার জন্য, ঠিক তেমনি এই শাফল কথাটা এসছে এখানে। হোয়েন a plan or an idea gets lost in the shuffle, it doesn't get the attention that it deserves. অর্থাৎ যখন কারো প্রতি মনোযোগ দেওয়া হয় না বা কোনো কিছুর প্রতি মনোযোগ দেওয়া হয় না, তখন আমরা এই লস্ট ইন দ্য শাফল ইডিয়মটি ব্যবহার করে থাকি। তো এক্সাম্পল দেখো, ইন রিফিউজি ক্যাম্পস orphans often get lost in the shuffle and are left উইদাউট ফুড ফর ডেইজ। অর্থাৎ রিফিউজি ক্যাম্পে দেখা যায় যারা অরফ্যান্স বা যারা অনাথ, দিনের পর দিন তাদের অভুক্ত অবস্থায় কাটাতে হয় এবং তাদের প্রতি মনোযোগ দেওয়ার কেউই থাকে না। তো আরেকটি এক্সাম্পল দেখো বন্ধুরা, ইউ হ্যাভ টু ক্রিয়েট ইউর ওন আইডেন্টিটি অর ইউ উইল বি লস্ট ইন দ্য শাফল। অর্থাৎ তুমি যদি নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে না পারো, এই পৃথিবীতে তুমি হারিয়ে যাবে। নাম্বার 6, তুমি যখন অফিসে যেতে পারছো না, আর তা সে অসুস্থতার জন্যই হোক বা অন্য কোনো কাজে, তুমি তখন অবশ্যই বসকে এইগুলি বলবে। নাম্বার 1, আই এম টেকিং দ্য ডে অফ ডিউ টু মেডিকেল এমার্জেন্সি। অথবা নাম্বার 2, আই এম টেকিং দ্য ডে অফ ডিউ টু পার্সোনাল ওয়ার্ক। অথবা তুমি বলবে, স্যার I am taking the day off due to some documentation work in the government office. তো আমাদের এই ফ্রেজটি হচ্ছে টেকিং দ্য ডে অফ। এখন ধরো তোমার বন্ধু তোমাকে কোনো একটা নেমন্তন্ন করেছিল এবং তোমাকে যেতে হবে, তোমাকে ফোন করে জিজ্ঞাসা করেছে, আর ইউ টেকিং দ্য ডে অফ? তুমি তখন হয়তো বললে, নো, আই উইল লিভ দ্য অফিস অ্যারাউন্ড 2:30. আওয়ার বস সেইড হিউড উইঙ্ক অ্যাট মাই অ্যাবসেন্স। তো বন্ধুরা, এর অর্থ হচ্ছে, না, আমি এই 2:30টার সময় অফিস ছেড়ে চলে যাচ্ছি, তো আমাদের বস অ্যাবসেন্টটা কোনোভাবে ম্যানেজ করে দেবে বা দেখেও না দেখার ভান করবে। তো বন্ধুরা, এখান থেকে তোমরা আরেকটা ফ্রেজ পেয়ে গেলে। ফ্রেজটি হচ্ছে উইঙ্ক অ্যাট। উইঙ্ক অ্যাট এর অর্থ হচ্ছে দেখেও না দেখার ভান করা। বন্ধুরা, when you wink at something, you pretend not to see something although you have actually seen it. You forgive someone although he's done something wrong. অর্থাৎ কেউ কোনো ভুল কাজ করছে, তুমি সেটা দেখলে, সেটা দেখেও যদি না দেখার ভান করে তুমি তাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, তখন আমরা এই ফ্রেজটি ব্যবহার করে থাকি উইঙ্ক অ্যাট। অল অফ আস হ্যাভ বিগান টু উইঙ্ক অ্যাট করাপশান। অর্থাৎ এখন চারিদিকে করাপশান চলছে, আমরা সবাই সেটা দেখেও না দেখার ভান করছি। নাম্বার 7, স্টিল আ মার্চ অন। দ্য এক্সপ্রেশন কামস ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ মিডিয়েভাল ওয়ারফেয়ার। দ্য ওয়ার্ড মার্চ রেফার্স টু দ্য ডিস্টেন্স দ্যাট অ্যান আর্মি কুড কভার ইন আ সিঙ্গেল ডে। দ্য ওয়ার্ড স্টিল মিন্স টু ডু সামথিং উইদাউট the other person being aware of it. In old days, in order to catch their enemy off guard, generals used to march their enemy during the night. By doing this, they very often succeeded in surprising their enemy. They literally stole a march on them. তো এই মেটাফরটি বা রূপকটি
17 শতাব্দীর শেষে মধ্যযুগীয় যুদ্ধ থেকে এসেছে, যেখানে একটি মার্চ বলতে বোঝানো হতো একটি দিনে একটি সেনাবাহিনী যত দূরত্ব অতিক্রম করতে পারে সেই দূরত্বকে। তো রাতে যদি তারা নিঃশব্দে গোপনে মার্চ করে তাদের শত্রুপক্ষের স্থানে পৌঁছে যেত এবং তাদেরকে চমকে দিত, তখন বলা হতো স্টিল আ মার্চ অন। When you still a march on someone, you do something before the other person and as a result you gain the advantage. অর্থাৎ তুমি একটা সুযোগ নিঃশব্দে গ্রহণ করলে, অর্থাৎ তুমি কাউকে সুযোগ হতে বঞ্চিত করলে। Very often your competitor isn't even aware of what you are up to. You accomplish your task secretly without being noticed. অর্থাৎ তোমার যে প্রতিদ্বন্দ্বী সে জানতেও পারল না তুমি যে কি সফলতা লাভ করলে। অর্থাৎ তোমার প্রতিদ্বন্দ্বীকে তুমি সচেতন না করে নিঃশব্দে তুমি যদি কিছু অর্জন করতে পারো, সেটাকেই বলা হয় স্টিল আ মার্চ অন। তো আমি এখানে বলবো ইউ শুড স্টিল আ মার্চ অন টু অ্যাচিভ ইয়োর গোল। অর্থাৎ তোমাদের সবারই উচিত নিঃশব্দে চুপিসারে এমন কিছু অর্জন করা তোমাদের লক্ষ্য পৌঁছানোর জন্য যা কেউ জানতেও পারবে না এবং পরে সবাই চমকে যাবে। নাম্বার 8, লেট ইয়োর হেয়ার ডাউন টু সে সামওয়ান টু রিল্যাক্স অর হ্যাভ এ গুড টাইম। বন্ধুরা, স্ল্যাং হিসাবে এই ধরনের ইডিয়মটা আমরা খুব পরিমাণে ব্যবহার করে থাকি। অ্যাকচুয়ালি ইউ আর আস্কিং হিম অর হার টু বি হিম অর হারসেলফ and not worry about what others will think of him or her. অর্থাৎ যখন আমরা বলি যে লেট ইয়োর হেয়ার ডাউন, তার অর্থ হচ্ছে কে কি বলল তাকে গুরুত্ব না দিয়ে তুমি তোমার কাজটা করে যাও। অর্থাৎ তোমার যদি অসুবিধা হয় তুমি অবশ্যই রিল্যাক্সে থাকো এবং ভালো সময় কাটাও। তার জন্য তোমাকে দেখতে হবে না যে কে কি তোমাকে নিয়ে বলছে। দ্য এক্সপ্রেশন কামস ফ্রম ওয়ার্ল্ড অফ ফ্যাশন। এই কথাটি শতাব্দী পূর্বে ফ্যাশন জগৎ থেকে এসেছে, যেখানে মহিলাদের চুলগুলি ওপরের দিকে বাঁধা থাকতো এবং একমাত্র সারাদিন কাজের পরে যখন তারা রাতে শুতে যেতে পারত বা বিশ্রামের সময় পেত, তখন তারা তাদের শয়নকক্ষে তাদের চুলগুলো খুলতে পারত। তো সেই থেকে এই ইডিয়মটি সৃষ্টি হয়েছে লেট ইয়োর হেয়ার ডাউন। একটা এক্সাম্পল দেখো, সামবডি নিডস টু টেল দ্য নিউ বস টু লেট হিজ হেয়ার ডাউন ওয়ান্স ইন আ হোয়াইল। হয়তো তোমার অফিসের বস এতক্ষণ ধরে কাজ করছে যে অবসরের সময় পাচ্ছে না, তখন তোমাদের কাউকে বলা হচ্ছে যে কারোর বলা উচিত বসকে যে একটু যেন তিনি বিশ্রাম নেন, তিনি এত কর্মোদ্যোগী যে তিনি বিশ্রামেরই সময় পাচ্ছে না। তো তোমরা তখন কি বলছো? Somebody needs to tell the new boss to let his hair down once in a while. Number 9, plump yourself down. তো প্লাম শব্দটি অর্থ হচ্ছে বড়ই বা কুল জাতীয় একটি ফল, যা কিনা গোলগাল পাকলে লালচে হলুদ হয় এবং কাঁচা থাকলে বেগুনি বর্ণের হয়ে থাকে। তো বন্ধুরা, 15 শতকের শেষ দিকে ডাচ ও জার্মানরা ভোতা ও স্থূল এই শব্দ দুটির অর্থ হিসেবে ব্যবহার করত। প্লাম শব্দটি এবং প্লাম থেকে আমাদের এই ইডিয়মটি সৃষ্টি হয়েছে প্লাম ইয়োরসেলফ ডাউন। আমরা এই এক্সপ্রেশনটি ইনফর্মালি ব্যবহার করে থাকি। তুমি যখন ধপাস করে বসে পড়ো, দাঁড়িয়ে থাকতে পারছো না, তখন তোমাকে কেউ এই এক্সপ্রেশনটা ইউজ করে বলতে পারে যে আর ইউ টায়ার্ড, ইউ হ্যাভ প্লামড ইয়োরসেলফ ডাউন, গেট আপ, লেটস গো। হয়তো বলতে পারে যে তুমি কি ক্লান্ত হয়ে পড়েছো নাকি, তুমি হঠাৎ করে ধপ করে বসে পড়লে, উঠে পড়ো, চলো যাওয়া যাক। এখান থেকে আরও একটা তোমরা বোনাস এক্সপ্রেশন শিখে নাও। সেই এক্সপ্রেশনটি হচ্ছে প্লাম্প ফর। প্লাম্প ফর এর অর্থ হচ্ছে অন্য একটি। প্লাম্প ফর মানে হচ্ছে চয়েস। If you plump for something or somebody, you choose them suddenly after considerable thought. এর অর্থ হচ্ছে তুমি কোনো কিছুকে বা কোনো ব্যক্তিকে তোমার চয়েস বা তোমার পছন্দ হিসাবে বেছে নিচ্ছ। তো দুটি এক্সাম্পল দিচ্ছি, দেখো, তাতে তোমরা খুব সহজেই বিষয়টি বুঝতে পারবে। হি প্লাম্পড ফর আ কোল্ড ড্রিঙ্ক, অর্থাৎ
সে কোল্ড ড্রিঙ্ক চুজ করেছিল। অথবা আই প্ল্যানড ফর কফি, অর্থাৎ আমি কফি বেছে নিয়েছিলাম। নাম্বার 10, টু কিপ হিজ অর হার নোজ ক্লিন। বন্ধুরা, এই এক্সপ্রেশনটি অত্যন্ত স্ল্যাং এক্সপ্রেশন হিসেবে কনসিডার করা হয়। ইট মিনস স্টে আউট অফ ট্রাবল। তো তোমাদের মনে রাখতে হবে যে ইট ইজ আ স্ল্যাং এক্সপ্রেশন অ্যান্ড ক্যান বি ইউজড অনলি ইন ইনফর্মাল কনটেক্সট। এর অর্থ হচ্ছে কোনো সমস্যা থেকে বাইরে থাকা। তা তুমি কোনো সমস্যার মধ্যে না গিয়ে তুমি যদি সেটাকে এড়িয়ে চলো, তখন আমরা এই এক্সপ্রেশনটা ব্যবহার করে থাকি। এবং এই এক্সপ্রেশনটি আমরা বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভলি ব্যবহার করে থাকি। তো একটা এক্সাম্পল দেখো, দ্য ওয়ার্ডেন টোল্ড দ্য প্রিজনার টু কিপ হিজ নোজ ক্লিন। অর্থাৎ জেলের যে ওয়ার্ডেন, সে বন্দিকে বলেছিল যে সে যেন বেশি গোলমাল না পাকায়। তো আমরা পজিটিভলিও এটা ব্যবহার করতে পারি। একটা এক্সাম্পল দেখো, যে এভরি প্যারেন্ট ওয়ান্টস হিজ চাইল্ড টু কিপ হিজ নোজ ক্লিন। অর্থাৎ প্রত্যেক পিতামাতাই মনে করে যেন তার বাচ্চারা সমস্ত সমস্যা এড়িয়ে চলে বা সমস্যার মধ্যে না পড়ে। তো এই ছিল আমার 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সপ্রেশন। সবশেষে একটা টিপস তোমাদের দেব, সেটা হচ্ছে তোমরা এই যে 10টি এক্সপ্রেশন আমি বললাম, এগুলি তোমরা বলতে পারো কিন্তু কখনো লেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে না। তো আজকে এই পর্যন্ত। Stay tuned with me for more interesting videos like this. Thank you.